Hello everyone, welcome to my YouTube channel Electronics Made Easy with Shomap. Hope all are doing well. আমরা স্পেশাল টাইপস অফ ডায়োডের যে আলোচনাটা শুরু করেছিলাম, যেখানে আমরা দেখিয়েছিলাম যে অর্ডিনারি পিএন জাংশন ডায়োড ছাড়াও ডায়োডের অন্যান্য বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, আজ আমরা তার শেষ পর্বে চলে এসেছি। প্রথম সেশনে আমরা স্পেশাল টাইপস অফ ডায়োডের ইলেকট্রিক্যাল অ্যাপ্লিকেশন আলোচনা করেছিলাম। আর সেকেন্ড সেশনটাতে আমরা দেখিয়েছিলাম যে পিএন জাংশন ডায়োড কিভাবে অপটো ইলেকট্রনিক্সে ব্যবহার হয়। তাদের লিংক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। আজ আমরা দেখব যে ডায়োডের হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশন, কিভাবে ডায়োড হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনে কাজ করে। হাই ফ্রিকোয়েন্সিতে যে ধরনের ডায়োডগুলো ব্যবহার হয় তারা মূলত তিন ধরনের: টানেল ডায়োড, গান ডায়োড এবং ইম্প্যাক্ট ডায়োড। তাদের সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। প্রথম আসছি আমরা টানেল ডায়োডের কথায়। টানেল ডায়োডটি আবিষ্কার করেন লিও এসাকি নামের একজন সায়েন্টিস্ট, যে কারণে এই ডায়োডকে এসাকি ডায়োডও বলা হয়। এবার আসি যে কেন এই ডায়োডের নাম টানেল ডায়োড। তার কারণ হচ্ছে এখানে ইলেকট্রন এবং হোলের মুভমেন্টটা মূলত ডিপেন্ড করে ক্যারিয়ারের টানেলিং এর উপরে, যার কথা আমরা পরবর্তী স্লাইডগুলোতে আলোচনা করেছি। টানেল ডায়োড তৈরি হয় ডিজেনারেটিভ সেমিকন্ডাক্টরের মাধ্যমে। ডিজেনারেটিভ সেমিকন্ডাক্টরটি কি এবং তার কি ফিচার আমরা দেখতে পাই, সেটার কথা আমরা আমাদের সেমিকন্ডাক্টর ইন ইকুইলিব্রিয়ামের 3 নম্বর পার্টে আলোচনা করেছিলাম। সেই সেশনের লিংক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। এবার এই যে ব্যান্ড ডায়াগ্রাম থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডিজেনারেটিভ সেমিকন্ডাক্টরের ডোপিং এর কনসেন্ট্রেশন খুব হাই হয়, যেটা 10^18 থেকে 10^19 পার সেন্টিমিটার কিউব থাকে। এবার যেটা ব্যান্ড ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছি কি যে এত হাই ডোপিং কনসেন্ট্রেশন থাকার জন্য এবং ডিজেনারেটিভ সেমিকন্ডাক্টরের মেন ফিচারটাই হচ্ছে যে যেহেতু এত হাই ডোপিং কনসেন্ট্রেশন, সেই জন্য ফার্মি লেভেলটা এন সাইডের মধ্যে কন্ডাকশন ব্যান্ডের মধ্যে থাকে, অন্যদিকে পি সাইডের মধ্যে ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে থাকে। তার ফলে এন সাইডে যে কন্ডাকশন ব্যান্ডের মধ্যে ফার্মি লেভেল থাকার জন্য কিছু পরিমাণ স্টেট অলরেডি ইলেকট্রন দিয়ে ফিল্ড অবস্থায় থাকে। সিমিলারলি যেহেতু পি সাইডে ডিজেনারেটিভ সেমিকন্ডাক্টরে ফার্মি লেভেলটা ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে থাকে, সেই জন্য কিছু স্টেট এখানে অলরেডি এমটি অবস্থায় থাকে। আর তাছাড়া টানেল ডায়োডে যে ডিপ্লিশন রিজিয়নটা হয়, সেই ডিপ্লিশন রিজিয়নটা খুব থিন হয়। তার কারণটাও কি যে যেহেতু এখানে ডোপিং কনসেন্ট্রেশন অনেক হাই, সেই জন্য অটোমেটিক্যালি তাদের ডিপ্লিশন রিজিয়ন খুব থিন হয়ে যাচ্ছে। এটার কথা আমরা আমাদের আগের সেশনগুলোতে আলোচনা করেছিলাম, যেখানে আমরা পিএন জাংশনের ফরমেশন সম্পর্কে আলোচনা করেছিলাম। এবার এইখানে যে টানেল ডায়োডের স্লাইডে আমরা টানেল ডায়োডের সিম্বলিক রিপ্রেজেন্টেশনটা দেখিয়েছি, আর দেখিয়েছি যে অরিজিনাল টানেল ডায়োড কি রকম দেখতে হয়। এইবার আসছি আমরা টানেল ডায়োডের অপারেশনের আলোচনায়। টানেল ডায়োডের অপারেশন কি রকম হয়, প্রথম ফিগারে দেখানো হচ্ছে যে রিভার্স বায়াস কন্ডিশন। রিভার্স বায়াস কন্ডিশনে পি সাইডের ফার্মি লেভেলটা এন সাইডের ফার্মি লেভেলের থেকে উপরে উঠে যায় এবং তার ফলে পি সাইড থেকে ইলেকট্রন ইনজেক্ট হচ্ছে এন সাইডের দিকে। আর এই ইলেকট্রনের যে টানেলিং হচ্ছে পি সাইড রিজিয়ন থেকে এন সাইডের রিজিয়নের মধ্যে, তার ফলে টানেলিং কারেন্ট আমরা পাচ্ছি এবং যত বায়াস বাড়ানো হচ্ছে তত কিন্তু টানেলিং কারেন্ট রিভার্স বায়াস কন্ডিশনে হাই হতে থাকে, যেটা আমরা আইভি ক্যারেক্টারিস্টিক্সে দেখিয়েছি। আমরা ফিগার নাম্বার 2 এ দেখাচ্ছি যে যখন আমরা স্মল ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করছি টানেল ডায়োডের ক্ষেত্রে, তখন কি হয় যে এন সাইডের ফার্মি লেভেলটা পি সাইডের থেকে আস্তে আস্তে উপরে উঠতে থাকে। তার ফলে এন সাইড থেকে ইলেকট্রন এবার ইনজেক্ট হতে থাকে পি সাইডের দিকে থ্রু টানেলিং, এবং তার ফলে আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে কারেন্টের পরিমাণ ভোল্টেজের সঙ্গে বাড়তে থাকছে। এরপর আসছি আমরা 3 নম্বর ফিগারে। 3 নম্বর ফিগারটাই কি দেখানো হচ্ছে যে এরপরে আমরা আস্তে আস্তে আরো ফরওয়ার্ড বায়াস ইনক্রিজ করছি, এবং ফরওয়ার্ড বায়াস যত ইনক্রিজ করা হচ্ছে তত কিন্তু এন সাইড থেকে ইলেকট্রনের টানেলিং এর পরিমাণও পি সাইডের দিকে বাড়তে থাকছে। তার ফলে ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে কারেন্টের পরিমাণও বাড়তে থাকে। এবার কতক্ষণ পর্যন্ত এই কারেন্টের পরিমাণটা বাড়তে থাকছে, যতক্ষণ না এন সাইডের কন্ডাকশন ব্যান্ডেজ আর পি সাইডের ফার্মি লেভেল পরস্পর একই লাইনে আসে। যখনই এরা
একই লাইনে চলে আসে, মানে এন সাইডের কন্ডাকশন ব্যান্ডেজ আর পি সাইডের ফার্মি লেভেল যখনই তারা একই লাইনে চলে আসছে তখনই আমরা ম্যাক্সিমাম কারেন্ট অ্যাচিভ করছি। এরপর কিন্তু আর ফার্দার ভোল্টেজ ইনক্রিজ করলে কারেন্ট আর বাড়তে পারছে না, যেটা আমরা পরবর্তী ফিগারে দেখাবো। এরপর ফার্দার যদি বায়াস আরো ইনক্রিজ করা হয় তাহলে কি দেখা যাচ্ছে যে ফার্মি লেভেল এন সাইডের আরো উপরে উঠে আসছে এবং তার ফলে সেখানে কিন্তু পি সাইডের আনঅকুপাইড স্টেটের সংখ্যা কমতে থাকে এবং এন সাইড থেকে যে ইলেকট্রন টানেলিং এর মাধ্যমে ইনজেক্ট হচ্ছে পি সাইডের দিকে, সেগুলো পি সাইডের দিকে না গিয়ে সেগুলো ফরবিডেন গ্যাপের মধ্যেই হারিয়ে যায়। তার ফলে টোটাল কারেন্টের সংখ্যা ভোল্টেজ বাড়ার সাথে সাথে কমতে থাকছে এবং এই যে ভোল্টেজ বাড়ার সাথে সাথে কমতে থাকছে সেটা মিনিমাম ভ্যালু অ্যাচিভ করছে কোথায় গিয়ে, যখন এন সাইডের কন্ডাকশন ব্যান্ডেজ আর পি সাইডের ভ্যালেন্ট ব্যান্ডেজ পরস্পর একই লাইনে চলে আসে, তখনই এটা মিনিমাম কারেন্ট অ্যাচিভ করে। এরপর টানেল ডায়োডে যখন ফার্দার ফরওয়ার্ড বায়াস ভোল্টেজ ইনক্রিজ করা হয় তখন দেখা যাচ্ছে কি যে এন সাইড থেকে ইলেকট্রন ইনজেক্ট হচ্ছে পি সাইডের দিকে আর অন্যদিকে পি সাইড থেকে হোল ইনজেক্ট হচ্ছে এন সাইডের দিকে এবং সেটা কিন্তু আর টানেলিং এর মাধ্যমে হচ্ছে না। তার ফলে তখন টানেল ডায়োড নরমাল পিএন জাংশন ডায়োড হিসেবেই কাজ করে এবং নরমাল পিএন জাংশন ডায়োডের যে কারেন্টটা ভোল্টেজের সঙ্গে এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করে সেটাই কিন্তু এখন টানেল ডায়োডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কারেন্ট এক্সপোনেনশিয়ালি ভোল্টেজের সঙ্গে ইনক্রিজ করছে এবং সেই কারেন্টটাই ডমিনেট করছে, যেটা আমরা আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থেকে দেখতে পাচ্ছি। এবার এই আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থেকে আরেকটা জিনিস পাওয়া যাচ্ছে যে এই যে নেগেটিভ স্লোপটা, এই নেগেটিভ স্লোপটা থেকে আমরা নেগেটিভ ডিফারেন্সিয়াল রেজিস্ট্যান্স টানেল ডায়োডের ক্ষেত্রে ক্যালকুলেট করতে পারি এবং সেটা কিভাবে ক্যালকুলেট করা হয়, সেটা পিক যে টানেলিং কারেন্টটা আর ভ্যালি যে টানেলিং কারেন্টটার সেই আইপি আর আইভি তাদের ভ্যালু থেকেই কিন্তু আমরা এই স্লোপটা ক্যালকুলেট করতে পারি। মানে ডিফারেন্সিয়াল যে রেজিস্ট্যান্সটা বা নেগেটিভ ডিফারেন্সিয়াল রেজিস্ট্যান্সটা সেটা ডিপেন্ড করছে কি অ্যাপ্লিকেশন অফ ভোল্টেজের উপরে, কারণ ভোল্টেজ আমরা যেরকম অ্যাপ্লাই করব সেই রকম ভোল্টেজেই সেটা পিক ভ্যালু অ্যাচিভ করবে এবং ভ্যালি বা একদম মিনিমাম ভ্যালুটা অ্যাচিভ করবে। সেই জন্য এই ডিভাইসটাকে আমরা ভোল্টেজ কন্ট্রোল নেগেটিভ রেজিস্ট্যান্স ডিভাইসও বলে থাকি। এবার আসি যে টানেল ডায়োডের ব্যবহারিক প্রয়োগ কোথায় হয়। টানেল ডায়োড মূলত ব্যবহার করা হয় অ্যাম্পলিফায়ার তৈরিতে, অসিলেটর এবং সুইচিং ডায়োড সুইচিং ডিভাইস হিসেবে কাজ করে টানেল ডায়োড। এরপর আসি আমরা পরবর্তী হাই ফ্রিকোয়েন্সি ডিভাইসের কথা, সেটি হলো গান ডায়োড। গান ডায়োডকে আমরা ট্রান্সফার্ড ইলেকট্রন ডায়োডও বলে থাকি। তার এই যে স্পেশাল ফিচারটা যে কারণে একে ট্রান্সফার্ড ইলেকট্রন ডায়োড বলা হয় সেইটি আমরা পরবর্তী স্লাইডে আলোচনা করেছি। বিজ্ঞানী জেবি গান প্রথম হাই ফ্রিকোয়েন্সি ডিভাইসের মধ্যে এই ট্রান্সফার্ড ইলেকট্রন ফেনোমেনাটি আবিষ্কার করেছিলেন বলে তার নামানুসারেই এই ডায়োডকে গান ডায়োড বলে চিহ্নিত করা হয়েছে। এখানে কিন্তু পিএন জাংশন ব্যবহৃত হয় না, এখানে শুধুমাত্র এন টাইপ সেমিকন্ডাক্টরকে ব্যবহার করা হয়। এবার কোন মেটেরিয়ালের মধ্যে এই ট্রান্সফার্ড ইলেকট্রন ফেনোমেননটি দেখা যায়, যে সমস্ত মেটেরিয়ালের মধ্যে কন্ডাকশন ব্যান্ডে এনার্জি ভ্যালুগুলো খুব কাছাকাছি থাকে তাদের মধ্যেই কিন্তু এই ট্রান্সফার্ড ইলেকট্রন ফেনোমেননটি দেখা যায়। এবার সেটি কোন মেটেরিয়ালগুলো, সাধারণত যে এলিমেন্টারি সেমিকন্ডাক্টর আমরা ব্যবহার করে থাকি যেমন সিলিকন বা জার্মেনিয়াম, তার মধ্যে এই ফিচারটি দেখা যায় না। এটা দেখা যায় বাইনারি যে সেমিকন্ডাক্টর গুলো রয়েছে, মানে গ্রুপ C5 যে সেমিকন্ডাক্টর গুলো বা গ্রুপ 26 যে সেমিকন্ডাক্টর গুলো, তাদের মধ্যেই এই ফিচারটি দেখা যায়। কোন মেটেরিয়াল সেগুলো, সেগুলো হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম নাইট্রাইড, ক্যাডমিয়াম টেলুরাইড, ক্যাডমিয়াম সালফাইড, ইন্ডিয়াম অ্যান্টিমোনাইড, ইন্ডিয়াম আর্সেনাইড। এই মেটেরিয়াল গুলোর মধ্যেই এই কন্ডাকশন ব্যান্ডের মধ্যে এনার্জি ভ্যালুগুলো খুব কাছাকাছি থাকার জন্য এই ট্রান্সফার্ড ইলেকট্রন ফেনোমেননটি দেখা যায়। সেই জন্য এই মেটেরিয়ালগুলোই ব্যবহার করা হয় গান ডায়োড তৈরির ক্ষেত্রে। এইবার দেখি আমরা যে গান ডায়োডের অপারেশন কি রকম হয়। আমরা তার জন্য সেমিকন্ডাক্টরের ইকে ডায়াগ্রাম দেখিয়েছি। ইকে ডায়াগ্রামে কি দেখা যাচ্ছে
যে আমরা আগের স্লাইডেই বললাম যে মেটেরিয়াল গুলোর ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ডে যে এনার্জি স্টেট গুলো খুব কাছাকাছি থাকে সেই মেটেরিয়াল গুলোর মধ্যেই এই ট্রান্সফার্ড ইলেকট্রন ফেনোমেননটি দেখা যায়। সেই জন্য আমরা এখানে যে ইকে ডায়াগ্রামটা দেখিয়েছি সেখানে দেখা যাচ্ছে কি যে একটা k = 0 পজিশনে একটা কন্ডাকশন ব্যান্ডের এনার্জি স্টেট রয়েছে, যেটাকে আমরা সেন্ট্রাল ভ্যালি দিয়ে আইডেন্টিফাই করেছি। এই সেন্ট্রাল ভ্যালিকে আমরা ব্লু কালার দিয়ে দেখিয়েছি। আর তার থেকে উপরে আরেকটা এনার্জি স্টেট রয়েছে যেটাকে আমরা স্যাটেলাইট ভ্যালি বলছি, যেটাকে আমরা রেড কালার দিয়ে দেখিয়েছি। এবার ফিগার 1 এ দেখা যাচ্ছে কি যে যখন কোনো বায়াস আমরা অ্যাপ্লাই করছি না তখন নো বায়াস কন্ডিশনে ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন রয়েছে এবং কন্ডাকশন ব্যান্ড কমপ্লিটলি এমটি রয়েছে। এরপর যখন আমরা বায়াস অ্যাপ্লাই করা শুরু করছি, যেটা ফিগার 2 তে দেখানো হচ্ছে, তখন স্মল বায়াস অ্যাপ্লাই করলে কিছু সংখ্যক ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে সাফিসিয়েন্ট এনার্জি অ্যাচিভ করছে এবং জাম্প করে তারা চলে যাচ্ছে সেন্ট্রাল ভ্যালিতে। কারণ কি যে সেন্ট্রাল ভ্যালিটাই কাছাকাছি রয়েছে ভ্যালেন্স ব্যান্ডের, সেখানে তারা গিয়ে জড়ো হচ্ছে। এরপর যখন আরো বায়াস ইনক্রিজ করছে তখন দেখা যাচ্ছে কি যে ভ্যালেন্স ব্যান্ড কমপ্লিটলি এমটি হয়ে যাচ্ছে এবং সমস্ত ইলেকট্রন গুলোই সাফিসিয়েন্ট এনার্জি অ্যাচিভ করে সেন্ট্রাল ভ্যালিতে গিয়ে জমা হয়ে গেছে। এরপর আরো যখন আমরা এনার্জি বাড়িয়ে যাব, মানে আরো যখন আমরা বায়াস ভোল্টেজ ইনক্রিজ করব, তখন কি হচ্ছে যে সেন্ট্রাল ভ্যালিতে যে ইলেকট্রন গুলো গিয়ে জড়ো হয়েছিল সেগুলো সাফিসিয়েন্ট এনার্জি অ্যাচিভ করছে এবং তারা জাম্প করে কোথায় চলে যাচ্ছে, তার পাশের যে স্যাটেলাইট ভ্যালিটা রয়েছে সেই স্যাটেলাইট ভ্যালিতে গিয়ে জড়ো হচ্ছে। এবার দেখা যাচ্ছে কি যে সেন্ট্রাল ভ্যালির যে কার্ভেচারটা তার থেকে স্যাটেলাইট ভ্যালির কার্ভেচারটা কম হয়। তার ফলে স্যাটেলাইট ভ্যালিতে যখন এই ইলেকট্রন গুলো গিয়ে জমা হলো তখন সেই ইলেকট্রনের এফেক্টিভ মাস কিন্তু সেন্ট্রাল ভ্যালিতে থাকা ইলেকট্রনের এফেক্টিভ মাসের থেকে বেড়ে গেল। এই এনার্জি ব্যান্ডের যে কার্ভেচার এবং এফেক্টিভ মাসের যে রিলেশনশিপটা সেটা আমরা আলোচনা করেছিলাম আমাদের প্রপার্টিজ অফ সেমিকন্ডাক্টরের পার্ট 2 তে, যার লিংক দেয়া রইল ডেসক্রিপশন বক্সে। এখন স্যাটেলাইট ভ্যালিতে যখনই ইলেকট্রনের এফেক্টিভ মাস বেশি হয়ে যাচ্ছে তখনই কি হয় যে ইলেকট্রনের মোবিলিটিটা কমে যায় এবং মোবিলিটি কমে যাওয়ার জন্য যেটা দেখা যায় কি যে প্রথমে যখন গান ডায়োডের মধ্যে ভোল্টেজ ইনক্রিজ করা হচ্ছিল তখন কারেন্ট কিন্তু তার ইনক্রিজ করছিল, কিন্তু তারপরে যখন ফার্দার আরো ভোল্টেজ ইনক্রিজ করা হচ্ছে, যেহেতু ইলেকট্রন গুলো সেন্ট্রাল ভ্যালি থেকে জাম্প করে কিছু সংখ্যক স্যাটেলাইট ভ্যালিতে চলে গেছে এবং এই স্যাটেলাইট ভ্যালিতে থাকা ইলেকট্রনের মোবিলিটি কমে গেছে, সেই জন্য তখন কিন্তু কারেন্টের পরিমাণটা ভোল্টেজ বাড়ালেও কারেন্টের পরিমাণ কিন্তু ক্রমশ কমতে থাকে। এখানে আমরা দেখাচ্ছি যে আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা গান ডায়োডের। টানেল ডায়োডের মতোই এখানেও দেখা যাচ্ছে যে প্রথমে ভোল্টেজ বাড়ার সাথে সাথে ইলেকট্রনের মুভমেন্টের জন্য, যেহেতু ইলেকট্রন গুলো ভ্যালেন্স ব্যান্ড থেকে জাম্প করে সেন্ট্রাল ভ্যালিতে চলে যাচ্ছিল এবং হাই মোবিলিটিতে, তার ফলে সেখানে কিন্তু কারেন্টে ইনক্রিজ করছিল। কিন্তু যখনই সমস্ত ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে জাম্প করে সেন্ট্রাল ভ্যালিতে চলে গেল তখন সেটা ম্যাক্সিমাম পিক ভ্যালুটা অ্যাচিভ করলো। তারপর যত ভোল্টেজ ইনক্রিজ করা হচ্ছে না কেন, যেহেতু এই ইলেকট্রন গুলো সেন্ট্রাল ভ্যালি থেকে এবার জাম্প করে স্যাটেলাইট ভ্যালিতে গেছে এবং স্যাটেলাইট ভ্যালিতে ইলেকট্রনের মোবিলিটি কমে গেছে, তার ফলে ভোল্টেজ বাড়ার সাথে সাথে কারেন্টের পরিমাণটা কিন্তু কমতে থাকছে, কারণ মোবিলিটি যেহেতু কমে যাচ্ছে সেই জন্য অনেক বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করলে তবে অল্প সংখ্যক ইলেকট্রন মুভ করে একটা এন্ড থেকে আরেকটা এন্ডে যাচ্ছে এবং আমরা তখনই কারেন্ট হিসেবে তাকে কালেক্ট করতে পারছি। তার ফলে এখানেও টানেল ডায়োডের মতো দেখা যাচ্ছে কি যে প্রথমে ভোল্টেজ বাড়লে কারেন্ট ইনক্রিজ করে এবং একটা সার্টেন পিক ভ্যালু অ্যাচিভ করার পরে তারপরে যতই ভোল্টেজ বাড়ানো হোক না কেন তখন কিন্তু কারেন্টটা আস্তে আস্তে কমতে থাকে। তার ফলে এখানেও আমরা তার একটা নেগেটিভ স্লোপ পাচ্ছি এবং সেইখান থেকে আমরা নেগেটিভ ডিফারেন্সিয়াল রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে পারছি। আর গান ডায়োড কোথায় ব্যবহার করা হয়? গান ডায়োডও ব্যবহার করা হয় অ্যামপ্লিফায়ার এবং অসিলেটর তৈরি করবার জন্য। এইগুলোর ক্ষেত্রে these are used in tachometers and in the radio communication system. এগুলো আমরা ট্যাকোমিটার এবং রেডিও কমিউনিকেশনের সিস্টেমের ক্ষেত্রে গান ডায়োডটা ব্যবহার করে থাকি। আজকের সেশনের লাস্ট টপিক হলো ইম্প্যাক্ট ডায়োড। ইম্প্যাক্ট কথাটির ফুল ফর্ম হচ্ছে ইম্প্যাক্ট আয়োনাইজেশন অ্যাভালাঞ্চে ট্রানজিট টাইম।
ডব্লিউটি রিড নামে একজন বৈজ্ঞানিক প্রথম এই ইম্প্যাক্ট ডায়োডের কনসেপ্টটি প্রপোজ করেছিলেন। এখানে আমরা যে ডায়োড স্ট্রাকচারটা ব্যবহার করি সেই ডায়োডের স্ট্রাকচারটা থাকে হচ্ছে n প্লাস পি আই পি প্লাস অথবা পি প্লাস এন আই এন প্লাস রিজিয়ন। এই যে n প্লাস এবং পি প্লাস সেটা দেখায় হচ্ছে হেভিলি ডোপড রিজিয়নকে, আর আই রিজিয়ন যেটা সেটাকে বলা হচ্ছে ইন্ট্রিনসিক রিজিয়ন, যেখানে কোনো ডোপিং মানে এক্সটার্নাল কোনো ডোপিং থাকে না। আমরা এখানে n প্লাস পি আই পি প্লাস স্ট্রাকচার ব্যবহার করেছি, যেখানে n প্লাস পি রিজিয়নটা হচ্ছে অ্যাভালাঞ্চে মাল্টিপ্লিকেশন রিজিয়ন, যেখানে এই অ্যাভালাঞ্চে মাল্টিপ্লিকেশন প্রসেসটা হয়, আর আই রিজিয়নটা হচ্ছে ড্রিফট রিজিয়ন, যেখানে এই যে অ্যাভালাঞ্চে মাল্টিপ্লিকেশনের ফলে যে কেরিয়ার জেনারেট হচ্ছে সেই কেরিয়ারটা এই আই রিজিয়নের মধ্যে দিয়ে ড্রিফট হচ্ছে অথবা ট্রানজিট হচ্ছে এবং সেটা কালেক্ট হচ্ছে পি প্লাস রিজিয়ন। এই যে ইম্প্যাক্ট ডায়োড হচ্ছে একটা হাই পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইস, যেখানে সিলিকন গ্যালিয়াম আর্সেনাইড অথবা সিলিকন কার্বাইড ব্যবহার করা হয় এই ইম্প্যাক্ট ডায়োডটা ফেব্রিকেশনের জন্য। এবার আসছি আমরা ইম্প্যাক্ট ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্স এর কথায়। এই ইম্প্যাক্ট ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্স এর ক্ষেত্রেও একটা নেগেটিভ রেজিস্ট্যান্স রিজিয়ন পাওয়া যায়। তার কারণ হচ্ছে কি, এখানে একটা 180 ডিগ্রি ফেজ শিফট হয় ইনপুট সিগন্যালে। কেন হচ্ছে এই 180 ডিগ্রি ফেজ শিফটটা? তার কারণ হচ্ছে একটা 90 ডিগ্রি ফেজ শিফট হচ্ছে অ্যাভালাঞ্চে মাল্টিপ্লিকেশনের জন্য, আর আরেকটা 90 ডিগ্রি ফেজ শিফট হচ্ছে এই ট্রানজিট টাইম এফেক্টের জন্য। তার ফলে টোটাল আমরা 180 ডিগ্রি একটা ফেজ শিফট পাচ্ছি। এই 180 ডিগ্রি ফেজ শিফটের জন্যই এই ডিভাইসের ক্ষেত্রেও আমরা একটা নেগেটিভ রেজিস্ট্যান্স রিজিয়ন পাচ্ছি। তাছাড়া কি যে এটা কোথায় কোথায় ব্যবহার হচ্ছে, এটা ওই অসিলেটর এবং অ্যামপ্লিফায়ার হিসেবেই ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আজকে আমরা যে তিনটে ডিভাইসকে আলোচনা করলাম বা তিনটে ডায়োড সম্পর্কে আলোচনা করলাম, তিনটে ডায়োডের এই আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভের ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম যে একটা নেগেটিভ রেজিস্ট্যান্স রিজিয়ন পাওয়া যাচ্ছে। যে নেগেটিভ রেজিস্ট্যান্স রিজিয়ন থাকার জন্যই এই ডায়োড তিনটে অসিলেটর হিসেবে ব্যবহার করা হয়। তাই জন্যই এটা হাই ফ্রিকোয়েন্সি তে এদের ব্যবহার অনস্বীকার্য, এবং টানেল ডায়োড, গান ডায়োড এবং ইম্প্যাক্ট ডায়োড তিনটেই হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনের জন্য সুইটেবল। If this content is useful, please put a like and share it with others. And if you want to get such videos like this, please subscribe my YouTube channel Electronics Made Easy with Shomabu. And for any suggestions or for any queries, you are most welcome to comment. Thank you for watching this.